শান্ত সবুজ হরিপুর গ্রামের বুকে ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল জমিদার বাড়িটা। আর সেই জমিদার বাড়ির নতুন বধূ হয়ে প্রবেশ করল মালতী। তার শ্যামলাবরণ মুখ, ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা নিপাট সরলতা আর একজোড়া শান্ত চোখ, সব মিলিয়ে সে ছিল যেন এক প্রতিমা। গ্রামের অনেকেই বলতো, জমিদার বাড়ির বৌমা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কিন্তু এই গুণ কতটা ছিল তা কেবল মালতী আর তার ভেতরের জগতই জানত। শ্বশুরবাড়িতে তার পরিচয় সংকুচিত হয়ে রইল শুধু একজন গৃহবধূতে। ভোরে ওঠা, ঘরকন্যার কাজ, সকলের ফায়ফরমাস মেটানো, এসবের বাইরে তার যেন কোনো অস্তিত্বই ছিল না। শ্বশুরবাড়ির সদস্যরা, বিশেষ করে তার শাশুড়ি সুরবালা দেবী এবং ননদ জুলি, কথায় কথায় তাকে অশিক্ষিত, গাইয়া, ক্ষেত বলে ব্যঙ্গ করত। সুরবালা দেবী মুখ ঝামটা দিয়ে বলতেন, আহারে, শহরের মুখ তো দেখিসনি কোনো দিন, তাই তো তোর মতো আনাড়ি মেয়ে আমার ছেলের কপালে জুটল। জুলি টিপ্পনি কাটত, বৌদি একটা চিঠি পড়ে শোনাতে পারিস, নাকি ওটুকুও জানিস না? মালতী নীরবে সব শুনত। তার মুখে কোনো প্রতিবাদ থাকতো না, শুধু তার গভীর কালো চোখে খেলা করত এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কেউ খেয়াল করতো না। এই নিস্তব্ধতাই ছিল এক সুবিশাল জ্ঞানের সমুদ্রের উপরে শান্ত ঢেউ, যার গভীরে লুকিয়েছিল এক অসামান্য মেধা আর পাণ্ডিত্য। আসলে হরিহরপুরের মালতী শুধু একজন গৃহবধূ ছিল না, সে ছিল শহরের নামকরা জ্ঞানভারতী উইমেন্স কলেজের অধ্যক্ষা ডক্টর মালবিকা সেন। আধুনিক শিক্ষা জগতে তার পরিচিত ছিল এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে। তার গবেষণা, তার প্রকাশিত নিবন্ধ, শিক্ষানীতি নিয়ে তার নির্ভীক মতামত সবই ছিল দেশের উচ্চশিক্ষার আঙিনায় বহুল প্রশংসিত। বড় বড় আন্তর্জাতিক সেমিনারে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু বিয়ের আগে মালতী ও তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়গুলো সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। মালতীর বাবা, যিনি নিজেও একজন শিক্ষাবিদ ছিলেন, চেয়েছিলেন তার মেয়ে যেন একটা নিস্তরঙ্গ শান্ত জীবন পায়, যেখানে তাকে নিরন্তর একাডেমিক চাপ আর প্রুফ রিডিংয়ের ভার বহন করতে হবে না। মালতী নিজেও চেয়েছিল তার জ্ঞানের পরিচয় যেন তার নতুন সম্পর্কের পথে কোনো বাধা না হয়। তাই সে স্বেচ্ছায় তার পাণ্ডিত্যকে ঘোমটার আড়ালে রেখেছিল গ্রামের এক সাধারণ বধূ হিসেবে। দিনের পর দিন মালতী এই অবজ্ঞার অপমানের বোঝা নীরবে সয়ে যেত। শাশুড়ির কর্কশ বাক্য, ননদের তির্যক কটাক্ষ আর মাঝে মাঝে স্বামীর নির্বিকার উদাসীনতা, সব কিছুই সে মেনে নিত। তার স্বামী অরুণ অবশ্য এসবের মধ্যে বিশেষ থাকতো না। সে তার ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতো এবং সংসারের এসব ছোটোখাটো ঝামেলায় মাথা ঘামাতো না। তবে তার এই নীরবতা মালতীকে আরও নিঃসঙ্গ করে তুলত। রাতের নিস্তব্ধ প্রহরে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, তখন মালতী তার ছোটো ঘরে একমাত্র প্রদীপ জ্বালিয়ে বসত। তার ব্যাগে থাকতো শহরের বড় লাইব্রেরি থেকে গোপনে আনা বইগুলো, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস। গভীর মনোযোগে সে পড়ত, নোটস নিত, কখনো কখনো নিজের গবেষণার কাজও করত। তার মনন আর মেধা ছিল এই নিস্তব্ধতার মধ্যেই আরও বিকশিত হচ্ছিল। গ্রামের মহিলারা যখন তাকে নিয়ে আড্ডা দিত, মালতীকে আটচাট মুখচোরা বলে মন্তব্য করত, তখনও মালতীও শান্তই থাকত। সে জানত তার প্রকৃত মূল্য তার বাহ্যিক রূপে বা তার কথার মাধ্যমে প্রকাশিত হবে না, তা প্রকাশ পাবে তার জ্ঞানের মাধ্যমে। সেদিনের জন্য সে অপেক্ষা করছিল। তার নীরবতা ছিল তার প্রতিবাদের ভাষা, তার শক্তি। তার একটাই প্রার্থনা ছিল, যেন একদিন তার জ্ঞানের আলোয় এই অন্ধকার দূর হয়, যেন সত্য প্রকাশিত হয়। হঠাৎ একদিন শহরের সেই নামী জ্ঞানভারতী উইমেন্স কলেজ থেকে একটা বিশেষ সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নিল। তাদের উদ্দেশ্য ছিল গ্রামের নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা এবং গ্রামের মানুষের মধ্যে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা। কলেজের পক্ষ থেকে হরিহরপুর গ্রামের প্রবীণ এবং গণ্যমান্য ব্যক্তিদের সেই সেমিনারে আমন্ত্রণ জানানো হলো।
জমিদার বাড়ির কর্তা মালতীর শ্বশুরমশাই এই আমন্ত্রণ যেন পেয়ে হাতে চাঁদ পেলেন। তিনি কখনো কোনো কলেজের অনুষ্ঠানে যাননি। শহরের এত বড় প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ তার কাছে ছিল একটা বিরাট সম্মানের ব্যাপার। তিনি গর্বিত হয়ে গ্রামময় খবরটা ছড়িয়ে দিলেন। নির্দিষ্ট দিনে মালতীর শ্বশুরমশাই গ্রামের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কলেজের দিকে রওনা দিলেন। কলেজের বিশাল অডিটোরিয়ামের গাম্ভীর্য আর সাজসজ্জা দেখে তারা মুগ্ধ হয়ে গেলেন। এত বড় আয়োজন, এত গণ্যমান্য ব্যক্তি, সুশৃঙ্খল পরিবেশ, সব কিছুই তার কাছে এক নতুন অভিজ্ঞতা ছিল। সেমিনারের প্রধান বক্তা হিসাবে যখন মঞ্চে এলেন ডক্টর মালবিকা সেন, তখন শ্বশুরমশাইয়ের চোখ কপালে উঠল। মঞ্চে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখে তার মনে হলো এ তো অবিকলতার বাড়ির বধূ মালতী। কিন্তু এ কী করে সম্ভব? তার পুত্রবধূ তো গ্রামের এক অশিক্ষিত মেয়ে, সে কি করে এত বড় কলেজের অধ্যক্ষা হতে পারে? তিনি ভাবলেন হয়তো ভুল দেখছেন, বা চোখের ভুল হচ্ছে। এই বিভ্রান্তি তাকে আচ্ছন্ন করে রাখল। সেমিনারে ডক্টর সেনের সাবলীল বক্তৃতা এবং তার গভীর জ্ঞান, নারী শিক্ষার গুরুত্ব নিয়ে তার যুক্তিনিষ্ঠ আলোচনা আর বিভিন্ন বিষয়ে তার প্রাঞ্জল ব্যাখ্যা, সব কিছু শুনে শ্রোতারা একেবারে মন্ত্রমুগ্ধ। শ্বশুরমশাই মন্ত্রমুগ্ধের মতো ডক্টর সেনের কথা শুনছিলেন। বক্তৃতার মাঝে মাঝে মালতীর সঙ্গে তার অদ্ভুত সাদৃশ্য তাকে আরও বেশি বিভ্রান্ত করছিল। এই মহিলা যদি মালতী হয়, তবে এতদিন ধরে তারা কাকে কি ভয়ঙ্কর অবিচার করেছেন। সেমিনার শেষে যখন ডক্টর সেন প্রশ্নোত্তর পর্বে এলেন, তখন শ্বশুরমশাই আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সেমিনার শেষে ভিড় ঠেলে তিনি কোনো মতে ডক্টর সেনের কাছে পৌঁছালেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, আগে আপনি কি আমাদের বাড়ির মালতী? ডক্টর মালবিকা সেনের মুখে এক অনাবিল হাসি ফুটে উঠল, সেই হাসি যা শ্বশুরমশাই তার বধূ মালতীর মুখে বহুবার দেখেছেন। আজ যেন আরও গভীর, আরও উজ্জ্বল মনে হলো। তিনি ধীরে ধীরে ঘোমটা তুলে নিজের পরিচয় দিলেন তার চিরচেনা সেই শান্ত ভঙ্গিতে, আজ্ঞে হ্যাঁ বাবা, আমি আপনাদের মালতী। তবে কলেজে আমার পরিচয় ডক্টর মালবিকা সেন। কথাটা শুনে শ্বশুরমশাইয়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল মালতীকে নিয়ে করা সমস্ত অপমান, অবজ্ঞা, বিদ্রূপের মুহূর্তগুলো। তার সারা জীবনে এমন লজ্জা তিনি কখনো পাননি। নিজের অজান্তেই তার বাবা লজ্জায় নুয়ে গেল। তিনি কল্পনাও করেননি যে তাদের বাড়ির তথাকথিত অশিক্ষিত বধূটি আসলে এত বড় একজন পণ্ডিত, একজন অধ্যক্ষা। তার চোখ ভিজে উঠল অনুতাপের জলে। তিনি কোনোদিন নিজের ভুল স্বীকার কোনো মতে নিজের ভুল স্বীকার করে বললেন, মা, আমাদের ক্ষমা করো, আমরা তোমার যোগ্য সম্মান দিতে পারিনি। তোমাকে এত অপমান করেছি, এত অবজ্ঞা করেছি। মালতী তার হাত ধরে আরও শান্ত কণ্ঠে বলল, বাবা, আমি তো আপনাদেরই মেয়ে, এসব কথা মনে রাখবেন না। তার স্বরে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু অপার মমতা। খবরটা বিদ্যুৎ গতিতে হরিপুর গ্রামে ছড়িয়ে পড়ল। জমিদার বাড়ির বধূ, যাকে সবাই অশিক্ষিত বলে জানত, সে আসলে একজন নামী কলেজের অধ্যক্ষা। এই খবর নিমেষে গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে গেল। মালতীর শাশুড়ি সুরবালা দেবী, ননদ জুলি, গ্রামের অন্যান্য মহিলারা সবাই হতবাক। তাদের ফুলের মেঘ কেটে গিয়ে সূর্যের আলো ঝলমল করে উঠল। যে বধূকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত, সে কিনা এমন উচ্চশিক্ষিতা, এমন সম্মানী একজন ব্যক্তি। তাদের অহংকার ধূলিসাৎ হয়ে গেল, আর সেই শূন্যস্থান পূরণ করল গভীর শ্রদ্ধা সম্মান। সুরবালা দেবী কান্নায় ভেঙে পড়ে মালতীকে জড়িয়ে ধরলেন, মা, আমাদের মাপ করে দিস, আমরা তোর কদর বুঝিনি। জুলিও লজ্জিত চোখে মালতীর কাছে ক্ষমা চাইল। মালতীর স্বামী অরুণও তার স্ত্রীর আসল পরিচয়ে জেনে বিস্ময়ে গর্বে আত্মহারা হয়ে গেল। সে বুঝতে পারল তার স্ত্রী আসলে কী জিনিস। সে এতদিন কিন্তু সেটা বুঝতে পারেনি। তাদের সম্পর্ক যেন নতুন করে গড়ে উঠল শ্রদ্ধার এক নতুন ভিত্তির উপর। সেই দিনের পর থেকে মালতী আর শুধু গৃহবধূ রইল না, সে হয়ে উঠল তাদের গর্বের প্রতীক, গ্রামের অনুপ্রেরণা। মালতী তার পাণ্ডিত্যকে আর লুকিয়ে রাখেনি,
সে জমিদার বাড়ির এক কোণে একটি ছোট পাঠশালা খুলল। গ্রামের মেয়েরা যারা স্কুলে যাওয়ার সুযোগ পেত না, তারা মালতীর কাছে পড়তে আসতে শুরু করলো। মালতী তাদের বর্ণ পরিচয় থেকে শুরু করে জীবনের স্বপ্ন দেখাতে শেখালো। তার জ্ঞানের আলোয় হরিপুর গ্রামের অন্ধকার ঘুচতে শুরু করলো। শিক্ষা হয়ে উঠল গ্রামের মানুষের নতুন আশা। মালতীর নীরব সংগ্রাম এক নীরব বিপ্লবে পরিণত হলো। হরিপুরের জমিদার বাড়ির বধূ শুধু একজন গৃহবধূ হিসেবে নয়, বরং একজন আলোকিত মানুষ হিসাবে সবার মনে চিরস্থায়ী জায়গা করে নিল। তার গল্প গ্রামের মুখে মুখে ফিরতে লাগলো, হয়ে উঠল এক নতুন যুগের সূচনা, যেখানে জ্ঞান আর সম্মান এক নতুন সংজ্ঞায় আবদ্ধ হলো।